ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 296 আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে ইসি। ঘোষিত ফলে বিএনপি জোট জয়লাভ করেছে 212টি আসনে, জামাত জোট 76টি আসনে এবং স্বতন্ত্র ও অন্যান্য আসনে 8 জন প্রার্থী জয়লাভ করেছেন। সকাল 10:50 আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন ইসি সচিব। পরে সমাপনী বক্তব্যে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈদের উৎসবের মতো উৎসাহ ও স্বতঃস্ফূর্ততায় জনগণ অংশ নিয়েছেন। নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত দেশি বিদেশি সাংবাদিক, পর্যবেক্ষক, প্রশাসনের সদস্য, নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা, বিএনসিসির শিক্ষক, শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানান তিনি। এই নির্বাচন যেন আমাদের ভবিষ্যতে আরও ভালো নির্বাচন করার জন্য পাথেয় হয়ে থাকে, দৃষ্টান্ত হয়ে থাকে, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের ভুলভ্রান্তির জন্য পুনরায় ক্ষমা চেয়ে নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং ফর্মালি এখান থেকে প্রচারণাই শেষ। বাকি যে স্ট্যাটিস্টিক্যাল কিছু জিনিস আছে আপনাদেরকে আমাদের সম্মানিত সিনিয়র সেক্রেটারি আলাদাভাবে আমাদের মিডিয়ার ভাই বোনদেরকে দিয়ে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী রাকিব হাসান, যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা শেষ হয়েছে, আর কি বললেন নির্বাচন কমিশনাররা? ধন্যবাদ সাইদ মল্লিক। যেমনটি বলছিলেন যে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের যে ফলাফল আমরা জানি যে সকালেই সেটা ঘোষণা সম্পন্ন হয়েছে। তারপরেও যে ভোটের আনুপাতিক হার কিংবা কোন দল কত সংখ্যক আসন পেলেন সে বিষয়টি এখন নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন তার ঘোষণা অনুযায়ী আমরা দেখতে পেয়েছি যে 297টি আসনের ফলাফল তিনি জানিয়েছেন। আপনারা জানেন যে আরও 2টি আসন নিয়ে আদালতের কিছু নির্দেশনা রয়েছে, সে কারণে 2টি আসনের ফলাফল ঘোষণা করা হয়নি এবং এর সাথে আরও একটি আসনের ফলাফল স্থগিত করা হয়েছিল। সেই ফলাফলটি আসলে এটি নির্বাচন হওয়ার পর হয়তো পরবর্তী সময়ে এটার ফলাফল হবে। আমরা যদি তার ঘোষণা অনুযায়ী যে বিষয়টি আমরা দেখতে পারি যে আসলে নির্বাচন কমিশন সচিব যে বিষয়টি জানিয়েছেন যে 297টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে 209টি, জামাত 68টি, এনসিপি পেয়েছে 6টি, স্বতন্ত্র 7টি এবং অন্যান্য রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা আসলে 7টি আসন পেয়েছেন। এছাড়া আসলে তিনি যে হানা ভোটের যে আনুপাতিক হার এবং সেটাও বলেছেন এবং সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি যে এর মধ্য দিয়েই ফলাফল ঘোষণার যে আনুষ্ঠানিকতা মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এখন পরবর্তী যে পদক্ষেপগুলো রয়েছে সেটি হলো যে নির্বাচনের ফলাফলের একটি গেজেট প্রকাশ করবেন এবং সেটি নির্বাচন কমিশন সচিব আমাদেরকে জানিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব এই গেজেটটি প্রকাশ করা হবে। আসলে গেজেট প্রকাশের কিছু নিয়মকানুন রয়েছেন, কিছু ফর্মালিটি রয়েছে, সেই ফর্মালিটি শেষ করেই আসলে তারা এই গেজেটটি প্রকাশ করবেন। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব তাদের যা যা করা দরকার সেই প্রস্তুতি তারা নিচ্ছেন। তারা হয়তোবা আমরা যতটুকু বলতে পারি যে কালকের মধ্যেই হয়তোবা কালকে সকালের মধ্যেই হয়তোবা সকল আনুষ্ঠানিকতা শেষে তারা সেই নির্বাচনের ফলাফলটি তারা গেজেট আকারে প্রকাশ করতে পারবেন। অর্থাৎ সব কিছু মিলিয়ে আমি বলবো যে এখন ফলাফল ঘোষণা হয়ে গেল, সাধারণ মানুষ তারা তাদের যে কাঙ্ক্ষিত ফলাফল অনেক আগেই জেনেছেন। আনুষ্ঠানিক যে ঘোষণাটি ছিল অর্থাৎ বেসরকারিভাবে আসন ভিত্তিক কতটি আসন পেলেন নির্বাচন কমিশন থেকে সে বিষয়টিও পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং পরিষ্কার করে দেওয়ার ফলে এখন আর তারা যে কয়েকটি আসনে যে জয়লাভ করেছেন তারা সেটি নিশ্চিত হতে পেরেছেন। গেজেট হওয়ার পরই হয়তোবা সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে, সেটি কী প্রক্রিয়ায় হবে সরকার সেই পদ্ধতি তারা ঠিক করবেন এবং সংসদ সদস্যদের শপথ নেওয়ার পরই হবে যে আসলে মন্ত্রী পরিষদের সদস্য হচ্ছেন কারা সে বিষয়টি আলোচনায় আসবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে সামনে রোজা রয়েছে, সেই রোজার আগেই হয়তো এই সরকার এই সকল প্রক্রিয়াগুলো সম্পন্ন করবেন এবং সরকার গঠনের যত প্রক্রিয়া রয়েছে সবগুলো সম্পন্ন করে নতুন সরকার তারা দায়িত্ব গ্রহণ করবেন। সাইদ মল্লিক। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন কার্যালয় থেকে রাকিব হাসান জানাচ্ছিলেন ফলাফল ঘোষণার সর্বশেষ তথ্য। দীর্ঘ 2 দশক পরও আবারও বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন, মসনদে বসার অপেক্ষায় তারেক রহমান। দিনভর শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে সারা রাত চলে ফল ঘোষণা, আর এতেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দলটি। বিএনপির ক্ষমতার ইতিহাস সর্বশেষ 2001 সালের সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল। এর আগে জামাত বিএনপির নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে সরকার ও বিরোধী দলে থাকলেও এবারই প্রথম তারা প্রধান বিরোধী শক্তির মর্যাদা পেতে যাচ্ছে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে বেসরকারি ফলাফলে ২11টি আসনে জয় পেয়েছে দলটির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। বিএনপি সর্বশেষ ২০০১ সালে সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল। ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র প্রদানের মাধ্যমে সেই মেয়াদের সমাপ্তি ঘটে। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া এই দলটিকে সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যান। দীর্ঘ ৯ বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়ে ১৯৯১ সালে নির্বাচনে জয়ী হয়ে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৯৬ সালেও স্বল্প সময়ের জন্য সরকার গঠন করেছিল বিএনপি। তারেক রহমানের অভিষেক ও নেতৃত্ব বিএনপির পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল। দল ক্ষমতায় গেলে বর্তমান চেয়ারম্যান তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এবারই তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন এবং ঢাকা ১৭ ও বগুড়া ৬ দুটি আসন থেকেই জয়লাভ করেন। বিগত ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গত বছরের ২৫ নভেম্বর দেশে ফেরেন তারেক রহমান এবং ২৭ নভেম্বর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির সদস্য হিসেবে তার আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু। ১৯৯৩ সালে বগুড়ায় গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের সংস্কৃতি চালু করে তিনি তৃণমূল রাজনীতিতে সাড়া ফেলেন। ২০০২ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তারেক রহমান। ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারান্তরীণ হওয়ার পর তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে নেতৃত্বও দেন। গত ৩০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। এরপর ৯ জানুয়ারি দলের স্থায়ী কমিটি তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। সংসদীয় সমীকরণ বাংলাদেশে সরকার গঠনের জন্য ৩০০টি সংসদীয় আসনের মধ্যে অন্তত ১৫১টি আসনে জয়ের প্রয়োজন হয়। বিএনপি এককভাবেই সেই সংখ্যা অতিক্রম করেছে। অন্যদিকে এবারই প্রথমবারের মতো সংসদে প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এর আগে জামাত বিএনপি নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে সরকার ও বিরোধী দলে থাকলেও এবারই প্রথম তারা প্রধান বিরোধী শক্তির মর্যাদা পেতে যাচ্ছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিরঙ্কুশ বিজয় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এই অভিনন্দন বার্তা পাঠান তিনি। পোস্টে মোদী বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সুস্পষ্ট জয়ে বিএনপিকে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান। এদিকে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এছাড়া নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকার মার্কিন দূতাবাস। সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির ঐতিহাসিক বিজয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আনোয়ার ইব্রাহিমের নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই অভিনন্দন জানান। আনোয়ার ইব্রাহিমের ফেসবুক পোস্টে বলেন, তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী জয়ের জন্য আন্তরিক অভিনন্দন। এটি গণতন্ত্রের বিজয়। মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন শক্তি যোগাতে নতুন বাংলাদেশি নেতৃত্বের সাথে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। Wah, PMX, kacau bilau. Amboi. Ini bukan perkara baru. Timbul muncul seolah-olah ini perkara baru. Baru berlaku semalam. Hanya di bawah PMX. Kacau bilau. Amboi. Ya, ya. Padahal semua kerajaan masa itu masa BN perintah, masa PN perintah, masa PAS perintah. Sampai sekarang sebahagian keadilan, kerajaan perpaduan, hal itu berterusan. Jadi kalau tanya saya, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হয়েও দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কোনো আনন্দ মিছিল ও সভা করছে না বিএনপি। বাদ জুমায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর প্রতি শুভকামনায় বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করার পাশাপাশি সামনের দিনগুলোতে নতুন নেতৃত্বের হাতে যেন সুন্দরভাবে দেশ পরিচালিত হয় সেই দোয়া করা হয়।
একটি বিশেষ দলকে সুবিধা দিতে জনরায় বদলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহমুদ জুবায়ের। ভোরে ফল ঘোষণার সময় তিনি জামাতের প্রতিনিধি দলকে নিয়ে নির্বাচন কমিশনে এসে কথা বলেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা জানার পর প্রয়োজনে দেশবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। নির্বাচনের ফলাফল ঘোষণার ক্ষেত্রে তারা অস্বাভাবিকভাবে কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব করছে। স্বৈর শাসকের আচরণের মতো তারা কোনো আচরণ করবে না। আমাদের কাছে মনে হচ্ছে যে তারা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে এই সমস্ত কিছুগুলো করছে। এই ধরনের আরেকটি নতুন ফেসিবাদ কায়েমের জন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই যে প্রক্রিয়া তারা করছেন, গণনা করা, রিজাল্ট দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কলাকৌশল করা, ইচ্ছাকৃতভাবে মনে হচ্ছে যে কোনো একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য তারা এই কাজটি করছে। আমরা আগেও বলেছি যে আমরা ষড়যন্ত্রের কাছে মাথা নত করবো না। দেশবাসীকে সাথে নিয়ে আমরা এই চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ করব। আমরা বাধ্য হব এই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র যারা করছেন তাদের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে আমরা জনগণের মুখোমুখি করব। দর্শক, এই মুহূর্তে মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে আছেন সহকর্মী এস এম আরিফ, যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, নির্বাচনের ফল ঘোষণার পর জামাতের নেতৃবৃন্দ কি বলছেন, আর কোনো প্রতিক্রিয়া কি জানিয়েছেন তারা? সাইদ, আমরা বেলা 12:15টার দিকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে কেন্দ্রীয় কার্যালয়ে আসতে দেখেছি এবং এর আগে কিন্তু আমরা সকাল থেকে ছিলাম, তো এর আগে কিন্তু কোনো কেন্দ্রীয় নেতাদের আসতে দেখিনি। এরপরে কিন্তু তিনি আসার পরে তিনি এখানে জুমার নামাজ আদায় করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি তিনি বিকাল 4:30টার দিকে নির্বাহী পরিষদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এবং তারপরে 11 দলীয় যে জোট, সেই 11 দলীয় জোটের নেতা কর্মীদের সাথেও একটি বৈঠক করার কথা রয়েছে জামাতের এবং সেটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে রাত 8টার দিকে। তো এখন পর্যন্ত এই ফলাফল যেটি ঘোষণা হয়েছে, আমরা যেটুকু জানতে পেরেছি 297টি আসনের ফলাফল ঘোষণা হয়েছে। ফলাফল ঘোষণা মানে বেসরকারিভাবে ফলাফল যে ঘোষণা হয়েছে সেই ফলাফলের বিপরীতে কোনো প্রতিক্রিয়া কিন্তু আমরা এই কেন্দ্রীয় কার্যালয় থেকে জামাতের পক্ষ থেকে কারো কোনো প্রতিক্রিয়া আমরা এখনও পাইনি। আশা করছি যে নির্বাহী পরিষদ বৈঠকটি হবে, সেই বৈঠকের পরে হয়তো জামাতের কোনো মুখপাত্র এই ফলাফলের বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানাতে পারেন। এর আগে আজকে ভোর 4টার দিকে ভোর 4টার দিকে কিন্তু আসলে নির্বাচন কমিশনে জামাতের যে মুখপাত্র, বিশেষ করে মিডিয়া কমিটির প্রধান, তিনি কিন্তু কথা বলেছেন গণমাধ্যমের সাথে। তিনি তখনই কয়েকটি অভিযোগ কিন্তু জানিয়ে এসেছিলেন এবং তিনি তখন বলেছিলেন যে জামাতের বিভিন্ন কয়েকটি কেন্দ্রে, বিশেষ করে কয়েকটি আসনে, বিশেষ করে যারা শীর্ষ পদে রয়েছেন তাদের প্রার্থীদের কয়েকটি আসনে আসলে খুব ক্লোজ ছিল ভোটের ব্যবধান। সেই ভোটগুলোর যে আসনগুলো, সেগুলোতে আসলে ভোট কারচুপি, বিশেষ করে যেটি বলে ভোট ট্যাম্পারিং, সেটি হওয়ার অভিযোগ তার মুখ থেকে কিন্তু আমরা শুনেছি এবং তারা এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন, সেটিও কিন্তু তখন বলা হয়েছে। আমরা নির্বাহী পরিষদের বৈঠকটি হবে যেটি বলছি বিকাল 4:30টার দিকে। সেই নির্বাহী পরিষদের বৈঠকেই আসলে এই সব বিষয় নিয়ে আলোচনা হবে। যে কয়টি আসন আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে, তাদের যে নেতাকর্মীদের সাথে কথা বলে প্রায় 60টির বেশি আসনে তারা খুব ক্লোজ লড়াই করেছিল এবং সেই আসনগুলোতে অনেক জায়গা থেকে আমরা শুনতে পেয়েছিলাম যে ব্যালট অনেকগুলো বাতিল হয়েছে। সেগুলোতেও আসলে তারা একটি সিদ্ধান্ত নিতে পারেন, সেগুলোর বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে পারেন এবং আবার কারো কাছে শুনতে পেয়েছি নতুন করে ভোট গণনারও দাবি তারা জানাতে পারেন। এরকম অনেক অভিযোগ রয়েছে জামায়াতের, সেগুলো আসলে নির্বাহী পরিষদের বৈঠকের পরেই আসলে জানা যাবে যে তারা কোন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, কোনো আইনি পদক্ষেপ নেবেন কিনা। আমরা দেখেছি যে এই ভোট ফলাফল যখন ঘোষণা হওয়ার পরে গতকাল রাতেই কিন্তু মামুনুল হক, যেটি 11 দলীয় জোটের প্রার্থী, তিনি ঢাকা 13 থেকে 11 দলীয় জোটের প্রার্থী ছিলেন, তিনি কিন্তু অভিযোগ জানিয়েছেন এই নির্বাচন কমিশনে। তিনি আবারও নতুন করে তার আসনের ভোট গণনার কথা বলছেন। এরকম অনেক জায়গায় অভিযোগ হচ্ছে এবং আরেকটি বিষয় জানিয়ে রাখেন যে
জামাতের যে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তিনিও কিন্তু খুব কম তার যে আসন সেখানে কম সংখ্যক ভোটের ব্যবধানে তিনি হেরেছেন, মাত্র 2 থেকে 2,500 ভোটের ব্যবধান তিনি হেরেছেন। এই যে জামাতের যে শীর্ষ নেতা কর্মীরা সহ যে 11 দলীয় জোটের যারা শীর্ষ আছেন তাদের যে হেরে যাওয়া খুব কম ভোটের ব্যবধানে, এগুলো নিয়েই আসলে আলোচনা হবে। এবং কোনো আরেকটি বিষয় যে গতকালকে যে অভিযোগটা তারা করেছেন যে মধ্যরাতের পর থেকে ভোট গণনা খুবই ধীরগতি ছিল, কেন হয়েছিল সেটি সেখানে কোনো ধরনের কোনো কারচুপি বা কোনো ধরনের কিছু অনিয়ম হয়েছে কিনা, ব্যত্যয় ঘটেছে কিনা, সেগুলো নিয়েও আসলে নির্বাচন কমিশনের সাথে হয়তো তারা কথা বলবেন। এই সব বিষয়গুলো জানা যাবে যে এই নির্বাহী পরিষদের বৈঠকের পর। এবং তারপরে যেটি আবার 11 দলীয় জোট রয়েছে তাদের সাথে আসলে কথা বলেই হয়তো সিদ্ধান্ত নেবেন তারা কি পদক্ষেপ নিতে যাচ্ছেন, এবং নির্বাচনের যে প্রতিক্রিয়া ফলাফলের পর সেই প্রতিক্রিয়া তাদের কাছ থেকে আমরা হয়তো আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এই মগবাজার কেন্দ্রীয় কার্যালয় থেকে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয় থেকে শেষ প্রতিক্রিয়ার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি SM আরিফ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ 17 বছর পর সংগ্রামের পর আজকের এই বিজয় বাংলাদেশের বিজয়। সকালে নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের কথা বলেন। এ সময় তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের রাজনীতি করেছে, জামাতের রাজনীতি মানুষ পছন্দ করেনি বলেই 2/3 আসনে জয় পেয়েছে ধানের শীষ। রবিবারের মধ্যে সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। বিএনপি জনগণের কল্যাণের জন্য ইতিপূর্বে কাজ করেছে, সরকারে ছিল, এবং বিএনপির যে ম্যানিফেস্টো, বিএনপির যে ভিশনগুলো, বিএনপির যে রাষ্ট্র সংস্কারের যে কথাগুলো, দাবি দেওয়াগুলো, পয়েন্টসগুলো, সেগুলো জনগণ অ্যাকসেপ্ট করেছে বলেই আজকে এই ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে। আজকে যেটুকু উত্থান হয়েছে জামাত ইসলামের, দ্যাট ইজ বিকজ অফ আওয়ামী লীগ, তাদের যে দমন পীড়নমূলক যে শাসন এবং বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া, তাদেরকে ইলেকশন করতে না দেওয়া, যার ফলে আজকে এটা হয়েছে। কক্সবাজার 1 আসনে 95,840 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে বিজয় নিশ্চিত হওয়ার পর রাত 11টার দিকে সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপি কোনো বিজয় উল্লাস করবে না, জনগণের প্রত্যাশা পূরণ করাই এখন প্রধান কর্তব্য। কর্তব্যের বোঝা অনেক বেশি। বিজয় উল্লাস করার মধ্যে দিয়ে আমরা কোনো উত্তেজনা সৃষ্টি করতে চাই না। আর এই বিজয় আমাদের কাছে প্রত্যাশিত ছিল। আমরা নির্বাচনের আগেও এবং নির্বাচনের পরে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব স্বদেশ প্রত্যাবর্তনের পরে আমরা জনগণের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি এবং যে সমর্থন পেয়েছি, সারা দেশে আমাদের চেয়ারম্যান সাহেবকে, জনাব তারেক রহমান সাহেবকে দেখার জন্য, ওনার কথা শোনার জন্য সারা রাত ধরে মানুষ অপেক্ষা করেছে, ভোর রাত্র পর্যন্ত। তখনই আমরা মেসেজ পেয়ে গেছি এই দেশের মানুষ কি চায়। তাছাড়া বিএনপি দেশের গণমানুষের পরীক্ষিত দল, গণতন্ত্রকে বারবার রক্ষা করার, উদ্ধার করার দল, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার দল এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার দল, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার দল, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দল, সেই 1979 সাল। এখন সরাসরি রংপুর থেকে সার্বিক পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর রংপুরের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? কি বলছেন বিজয়ী ও পরাজিত প্রার্থী ও সমর্থকরা? আপনাকে জানিয়ে রাখি যে গতকালকে আমরা যেটি দেখেছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটি উৎসব মুখর পরিবেশে রংপুরের যে 6টি সংসদীয় আসনে সেখানে দেখেছি যে নারী ভোটারদের সাথে, বিশেষ করে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো ছিল। এবং বিশেষ করে বলা যায় যে সেখানে কোথাও কোনো ভোট কেন্দ্রে কিন্তু দেখেছি 70% ভোট কিন্তু পড়েছে এবং কোথাও এর বেশিও পড়েছে। তবে উৎসবের আমেজ কিন্তু ছিল পুরো রংপুরের 6টি সংসদীয় আসনে সেখানে। এবং আমরা আসলে একটু যুক্ত হতে চাই, আমার সাথে রয়েছে রংপুর সংসদীয় যে 6 রয়েছে, সেই সংসদীয় 6-এর রংপুর 6 পীরগঞ্জ আসনের নবনির্বাচিত বেসরকারিভাবে ফলাফল ঘোষণা হয়েছে জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা নুরুল আমিন। আমরা তার সাথে যুক্ত হব। আমরা মাই টিভিতে লাইভে রয়েছি। আসলে এই যে কাঙ্ক্ষিত নির্বাচন হলো 5 তারিখে, 5ই আগস্ট, এই যে জুলাই বিপ্লবের পরে কেমন নির্বাচন হলো, কেমন প্রত্যাশা ছিল, জয়ের পরে আপনার অনুভূতিতে জানতে চাই।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গতকালকে আল্লাহর রহমতে রংপুর ৬ পীরগঞ্জ আসন, আপনি নিশ্চয় জেনে থাকবেন এটা বাংলাদেশের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা আসন। আমি প্রায় বলে থাকি যে আসন থেকে সাবেক রাষ্ট্রপতি, তারপরে আসন থেকে প্রধানমন্ত্রী, স্পিকার এবং মন্ত্রী নির্বাচিত হয়েছেন। এই আসনেই শহীদ আবু সাইদ জুলাই অভ্যুত্থানের যিনি বীরশ্রেষ্ঠ আবু সাইদ, তিনি আসনেরই একজন শহীদদের নেতা, যিনি এখানে শাহাদাত বরণ করেছেন এবং উজ্জীবিত করেছেন দাবি আদায়ের জন্য। তো সেই আসনে গতকালকে ভোটার ভাই বোনেরা আমাকে বিপুল সংখ্যক ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি এই নির্বাচনের ব্যাপারে যেটা বলবো সেটা হলো, আমাদের এই পীরগঞ্জে নির্বাচনটি শান্তিপূর্ণ হলেও কিছু কিছু জায়গায় কিছুটা মানে ভয়ভীতি দেখানো, তারপরে হুমকি প্রদান ইত্যাদি ছিল। এরপরেও প্রশাসনের সামগ্রিক সহযোগিতা এবং তাদের দৃঢ় অবস্থান থাকবার কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনটা সমাপ্তি হয়েছে, ভোট গণনা, এবং শেষ পর্যায়ে গিয়ে আমরা জেলা প্রশাসক মহোদয়, রিটার্নিং অফিসারের কাছ থেকে আমরা বেসরকারি ফলাফলটাও পেয়ে গেছি। এই যে যখন রাতভর একটা টান উত্তেজনা ছিল, যেমনটা বাংলাদেশের মানুষ ব্রাজিল, আর্জেন্টিনার যে দলের সাপোর্টারের মতো যে টান একটা উত্তেজনা ছিল, যে তখনকার অনুভূতিটা কি, যে আসলে দীর্ঘ সময় ধরে এই যে ফলাফল কোন দিকে যায় কোন দিকে আসে, এই সময়ের অনুভূতিটা একটু জানতে চাই। সে সময় আসলে বিষয়টা হলো যে আমি কোনোভাবেই ফলাফল নেগেটিভ পজিটিভ যাই হোক, আমি ছোট থেকে এরকম একটা মানসিকতা নিয়ে বড় হয়েছি যে ওমা তাশাউনা ইল্লা ইনশাআল্লাহ, আল্লাহ যা চাইবেন এর বাইরে কিচ্ছু ঘটবে না। ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে নির্বাচন পরবর্তী ফলাফল প্রতিক্রিয়া জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি মাহমুদুল।